নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন নলিনী দাসের রচিত গল্প বার্লো সাহেবের বাংলো। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প বার্লো সাহেবের বাংলো। ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশনে ওরা মালপত্র নিয়ে নামতে না নামতেই ট্রেনটা ছেড়ে চলে গেল। জনমানব শূন্য প্ল্যাটফর্মের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে মনোজ ভয়ে ভয়ে প্রশ্ন করল, ঠিক জায়গায় নেমেছি তো? হ্যাঁ হ্যাঁ, ওই সাইনবোর্ডে লেখা রয়েছে তো পলাশপুর, বলল শান্তনু। পার্থ জিজ্ঞেস করল, অঞ্জন কোথায়? সে যে লিখেছিল অবশ্যই স্টেশনে আসবে। সৌমিত্র আর শান্তনু অঞ্জনের নাম ধরে হাঁক ডাক শুরু করে দিয়েছে। বেঁটেখাটো বুড়ো স্টেশন মাস্টারটি যেরকম নিশ্চিন্তভাবে ঘরে তালা দিয়ে রওনা দিলেন, বেশ বোঝা গেল যে তিনি কেউ আসবে বলে তো মনে করছেন না। কালো কোট গায়ে, লণ্ঠন হাতে যে রোগা লম্বা লোকটি এগিয়ে এলো, ছেলেরাও তার দিকে এগিয়ে গেল দু চার পা। সে কিন্তু ওদের দিকে না তাকিয়ে একমাত্র বেঞ্চটি দখল করে পা তুলে বসে বিড়ি ধরালো একটা। ও ভাই, শুনছো? অঞ্জন বসুকে চেনো? তাকে আসতে দেখেছ আজকে? আনজান বাসু? ও কোন আছে? আমি তো চিনে না, লোকটি বলল বাংলা হিন্দির এক বিচিত্র সংমিশ্রণে। খেলো রে, বলল পার্থ। কিন্তু সৌমিত্র দমবার পাত্র নয়। বহু কষ্টে অঞ্জনের লম্বা চওড়া চেহারা, তার শালকাঠ চালানো দেবার কারবার, সে যে এখানে মাত্র কয়েক মাস হলো এসেছে, সব কিছুই বলে লোকটিকে বোঝাতে লাগলো। ঢ্যাঙা লোকটি বলল, हाँ हाँ, गाछ काटा बंगाली बाबू को तो जरूर चीने। रुमनी नदी को धारे डिंगला पहाड़े और डेरा, लेकिन ওকে তো দেখিনি আজ। অঞ্জনের চিঠিতে ওই রকম বর্ণনাই ছিল। চল না, রওনা দি, যেতে যেতে মাঝপথে ওকে পেয়ে যাব, বলল শান্তনু। মনোজের মনটা তবু খুঁতখুত করছে। তুমি চলো না ভাই সঙ্গে, ঢ্যাঙাকে বলল। আমরা নতুন লোক, যদি রাস্তা হারিয়ে ফেলি। আমি তো ডিউটি ছোড়ে যেতে পারবো না বাবু, তবে আর কাউকে ডেকে সঙ্গে দাও না, সন্ধে হয়ে গেছে। हाँ हाँ बाबू, সন্ধে হয়েছে। आप लोग आज টিউশন মে থাক, কাল ফজিরে কোই লড়কা সাথে যাবে। খেলো রে, আর একবার বলল পার্থ। যা না, স্টেশনের ছিঁড়ি। এখানে তো ভাই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম নেই, থাকবো কি করে, বলল শান্তনু। সকলে হেসে উঠল। মনোজ আবার বলল, চলো না ভাই সঙ্গে, বকশিস দেব। লোকটা বোধ হয় চটে ছিল, গজগজ করে বলল, ক্যা বকশিস দেবে বাবুজি, 100 রুপয়া দেনে ভি ওদিকে কেউ যাবে না সন্ধেবেলা। মনোজ ভয় খেয়ে প্রশ্ন করল, কোনো ভয়ের কারণ আছে নাকি ভাই? ধুত্তেরি, তোদের ভয় আর তার কারণ। শান্তনু আর সৌমিত্র নিজেদের মালটুকু কাঁধে ফেলে ততক্ষণে রওনা হয়ে পড়েছে। ঢ্যাঙা লোকটি তখনও বিড়ি বিড়ি করেই চলেছে। শেষে যদি পাগলা সাহেবের হাতে পড়ো। মনোজকে থেমে পড়তে দেখে শান্তনু আর সৌমিত্র তাড়া লাগালো, একটু পা চালিয়ে চলো ভাই, এখন তবু আলো আছে, শেষে বেশি অন্ধকার হয়ে যাবে। পার্থ বলল, তাছাড়া অঞ্জন এলো না কেন? সেটাও তো খোঁজ করা উচিত তাড়াতাড়ি। আর ধরো যদি তার অসুখ বিসুখ হয়ে থাকে। অঞ্জন তার শেষ চিঠিতে এমন সুন্দর বর্ণনা দিয়েছিল যে রাস্তা চিনতে একটু অসুবিধা হলো না। স্টেশন থেকে বেরিয়ে একটা রাস্তা উত্তর দিকে বেঁকে লাইন বরাবর গেছে, তার ধারে কিছু দোকানপাট আর পোড়ো বাড়ি। অন্য পথটা সোজা ধান ক্ষেতের মধ্যে দিয়ে পশ্চিমে চলে গেছে। দূরে গাছপালা, আরও দূরে ডিংলা পাহাড়। এদিকে কোনো লোকালয় চোখে পড়ে না।
মাঘ মাস শেষ হয়ে সবে ফাল্গুন শুরু হয়েছে। কলকাতায় এখন বেশ গরম পড়েছে, কিন্তু এই পাড়াগাঁয়ে সন্ধেবেলা রীতিমতন শীত শীত লাগছে। সবে সূর্য ডুবছে দূরে ডিংলা পাহাড়ের পিছনে, কিন্তু তার রক্তিম আলোয় ধান ক্ষেত গাছপালা সবই যেন অপূর্ব সুন্দর, কেমন যেন রহস্যময় লাগছে। যথাসাধ্য তাড়াতাড়ি হেঁটেও কিন্তু রুমনি নদীর ধারে পৌঁছতে পৌঁছতে রীতিমতন অন্ধকার হয়ে গেল। পার্থ বলল, রাস্তাটা যে সোজা নদীর জলে নেমেছে, কি হবে? সেই রকমই তো লিখেছিল অঞ্জন, বলল সৌমিত্র। ভয় নেই, ওই দেখ পূর্ব দিকে কত বড় চাঁদ উঠেছে। নদীতেও এখন জল নেই বললেই হয়, সহজেই যেতে পারবো। জুতো খুলে প্যান্টের পা গুটিয়ে ওরা সাবধানে নদী পার হলো। চাঁদের আলোয় দেখা গেল পথটা আবার নদী থেকে উঠে পাহাড়ের দিকে চলেছে। খেলে যা, বলল পার্থ। এদিকে লোকালয় কোথায়? কেমন যেন ভুতুড়ে। ভিতুরাম, বলে মনোজকে এক ধমক দিতে যাচ্ছিল শান্তনু, কিন্তু হঠাৎ একটা বিকট হা হা শব্দে তার মুখের কথা মুখেই রয়ে গেল। গা ছমছম করা ভুতুড়ে হাসি। ওটা কি রে? ভীত কম্পিত স্বরে প্রশ্ন করল মনোজ। পাগলা সাহেবের ভূত, ফিসফিস করেই বলল পার্থ। চাঁদের আলোয় ওরা দেখতে পেল বাঁ দিকে একটা ছোট্ট বাংলো, আর তারপর অনেক দূরে ঝোপঝাড়ের মধ্যে আবছাভাবে দেখা যাচ্ছে একটা বড় বাড়ির আভাস। ওটাই নিশ্চয়ই অঞ্জনের বাড়ি, ঠিক যেমন বর্ণনা দিয়েছিল। সন্ধে হয়ে গেছে, আলো জ্বালেনি কেন? আশ্চর্য, বেচারার শরীর টরীর হঠাৎ খারাপ হয়ে পড়ল নাকি? অঞ্জন কোথায় রে? আমরা এসে গেছি। অঞ্জনের কোনো সাড়া পাওয়া গেল না, কিন্তু সকলের হাঁক ডাকে ঘরের ভিতর থেকে একটা কালো কুকুর বেরিয়ে কান পিছনে দিয়ে ল্যাজ গুটিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে আকাশের দিকে মুখ তুলে ক্ষোভ প্রকাশ করল। ঘেউ ঘেউ। আরে ওই নিশ্চয়ই অঞ্জনের কেলো। আয় আয় কেলো আয়। ডাক শুনে কেলো এগিয়ে এলো। গুটানো লেজের ডগাটা একটু নাড়িয়ে বলল, ভুক ভুক। দেখেছিস, নাম শুনেই কাছে এসেছে। অঞ্জন, অঞ্জন কোথায় রে? অঞ্জনের নাম ধরে ডাকতে ডাকতে সকলে ঘরে ঢুকল। ছোট্ট বাংলো, সামনে পিছনে একটু বারান্দা, ছোট ছোট দুটো ঘর। একটা ঘরে 3টে খাটিয়া পাতা, অন্য ঘরে 2টো, আর কিছু অন্য আসবাবপত্র। একটা খাটিয়ায় বিছানা পাতা, কিন্তু কোনো ঘরে কেউ নেই, বারান্দাতেও না। দেখেছিস, আমাদের শোবার ব্যবস্থা রেডি, কিন্তু অঞ্জনের পাত্তা নেই। আশ্চর্য তো। টর্চের আলোয় পার্থ একটা লণ্ঠন আবিষ্কার করে জ্বালাতেই সব কিছু স্পষ্টভাবে দেখা গেল। দেয়াল আলনায় কিছু জামা কাপড়, তাকে বাসনপত্র, আর একটা জালের আলমারি। খুলে দেখা গেল রুটি আর কলা রয়েছে, 1 টিন মাখনও। উফ, খিদেই পেট জ্বলে গেল। আয় নিজেরাই নিজেদের প্রতি আতিথেয়তা করি। বাসনপত্রের হাঙ্গামা না করে ওরা হাতে হাতেই পাউরুটি মাখন কলা তুলে নিয়ে খেতে লাগলো। কিছুক্ষণ পরে পার্থ বলল, পেটটা তো ঠান্ডা হলো, এবার মাথা ঠান্ডা করে বল দেখি ব্যাপারটা কেমন বুঝছিস? অঞ্জন আমাদের জন্য খাবার শোয়ার ব্যবস্থা করেছিল, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের আনতে সে স্টেশনে যাবে লিখেছিল, হয়তো গ্রামে কিছু কিনতে গিয়ে দেরি করে ফেলেছে, যার ফলে আমাদের ধরতে পারেনি। খুব অদ্ভুত কথা। ওই তো পাশেই ছোট্ট গ্রাম, রেল লাইনের ধারে ট্রেন আসবার পরে দৌড়ে এলেও আমাদের ঠিক স্টেশনে পেয়ে যেত। যদি কোনো কারণে একটু দেরি করে ফেলে থাকে, চল না একবার স্টেশনে আর গ্রামে খোঁজ করে আসি, বলল শান্তনু। বাপরে, এই রাত্রে নির্জন পথে আবার? আমি ওর মধ্যে নেই। খাটিয়ায় পা তুলে গুছিয়ে বসলো মনোজ। তাছাড়া তোর যুক্তিটাও ঠিক নয়, বলল সৌমিত্র। যদি একটু দেরি করে ফেলেও থাকে,
তারপর ঢ্যাঙাকে জিজ্ঞেস করলেই তো জেনে যেত যে আমরা তার বাড়ির পথে রওনা দিয়েছি। কাল সকালের আগে অন্য ট্রেনও নেই যে পরের গাড়ির জন্য স্টেশনে অপেক্ষা করবে। গ্রামে না গিয়ে যদি অঞ্জন এদিকেই কোথাও গিয়ে থাকে, কোথায় যাবে শুনি? সে তো লিখেছিল যে কিছু দূরে একটা পোড়ো বাংলো ছাড়া এ তল্লাটে কোনো বাড়ি ঘর নেই। কেলোকে জিজ্ঞাসা করো না, সে নিশ্চয়ই অঞ্জনের ঘর জানে। কেলো দরজার কাছে বসেছিল। ওরা যতক্ষণ খাচ্ছিল সে ওদের ছুঁড়ে দেওয়া ছোট্ট ছোট্ট রুটির টুকরো খাচ্ছিল আর ল্যাজ নেড়ে কৃতজ্ঞতা জানাচ্ছিল। নিজের নাম শুনে আবার ঘন ঘন ল্যাজ নাড়ল। শান্তনু একটা মস্ত বড় রুটির টুকরো দিতে কেলো সেটা মুখে তুলে নিল, কিন্তু না খেয়ে হঠাৎ পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে সাঁই সাঁই করে ছুটে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। গেল কোথায় বেটা? নিজের পেট তো ভরেছে, এবার ছেলে মেয়েদের জন্য খাবার নিয়ে গেল। সৌমিত্রর কথায় সবাই হেসে উঠল। দেখতে দেখতে সন্ধে 6:30 হলো, তবু অঞ্জনের দেখা নেই। সকলেরই মনে উৎকণ্ঠা, কি হলো ছেলেটার? দূরে আবার সেই হাহা হাসির শব্দটি শোনা গেল। মনোজ তাড়াতাড়ি উঠে দরজা দুটো বন্ধ করল। ক্রমে রাত 8টা হলো, 9টা হলো। একটা স্টোভ দেখতে পেয়ে সেটা জেলে ছেলেরা আলমারি থেকে চাল, আলু, ডিম বার করে রান্না চড়িয়ে দিল। ক্রমেই রাত 10টা বেজে গেল। ক্লান্ত ছেলেরা খেয়ে দিয়ে শুয়ে পড়ল, কিন্তু উদ্বেগে ঘুম আসতে চায় না। পালা করে জেগে থাকা স্থির করেও এক সময়ে সকলেই প্রায় ঘুমিয়ে পড়ল। গভীর রাতে দু একবার দূরে কোথাও সেই হাহা হাসির শব্দ শোনা গেল। দু একবার মনে হলো কেউ যেন বন্ধ দরজায় ধাক্কা দিল। অর্ধ ঘুমন্ত অবস্থাতেই পার্থ বলল, খেলো যা। কিন্তু কারো ঘুম ভাঙল না পুরোপুরি। ছোটবেলা থেকেই স্কুলে একসঙ্গে পড়েছিল অঞ্জন, পার্থ, মনোজ, শান্তনু আর সৌমিত্র। 5 জনের পরস্পরের মধ্যে ভাব দেখে অন্যান্য বন্ধুরা ওদের ঠাট্টা করে বলতো পঞ্চপাণ্ডব। প্রথম ছাড়াছাড়ি হলো হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করার পরে। অঞ্জন ওদের মতো বিএসসি ক্লাসে ভর্তি হলো না। একটা টিম্বার কোম্পানির চাকরি নিয়ে কলকাতা থেকে অনেক দূরে নির্জন গণ্ডগ্রাম পলাশপুরে চলে গেল। তবু যোগাযোগ রইল চিঠিপত্রের মাধ্যমে। অঞ্জন বারবার তার বন্ধুদের নিমন্ত্রণ জানালো তার কাছে এসে কিছুদিন থেকে যাওয়ার জন্য। বারবার চিঠি লিখতে লাগলো। এটা কোনো নামকরা স্বাস্থ্যনিবাস নয়, কিন্তু কি যে সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য আর মিষ্টি কুয়োর জল, সে তোরা নিজেরা না দেখলে বিশ্বাস করবি না। লোকালয় থেকে অনেক দূরে ডিংলা পাহাড়ের কোলে শালবনের ধারে রুমনি নদীর বাঁকে আমার ছোট্ট বাংলোটা ছবির মতো সুন্দর। মনোজ এখানে এলে তো দূর গ্রামের ওপারে সূর্যোদয় আর ডিংলা পাহাড়ের পিছনে সূর্যাস্ত দেখে একখানা কবিতা লিখে ফেলবে। পার্থ লিখবে গল্প। আরও আছে কিছু দূরে সেই বিখ্যাত বার্লো সাহেবের পোড়ো বাড়িকে কেন্দ্র করে সে এক রহস্য। না থাক, আগে থেকে ফাঁস করব না। তোরা সবাই এলে দল বেঁধে উদ্ঘাটন করা যাবে। তাড়াতাড়ি চলে আয়। এই চিঠি পেয়ে শান্তনু আর সৌমিত্র তো রওনা হতেই প্রস্তুত, কিন্তু সাবধানী ছেলে সব ব্যবস্থা করে চিঠিপত্র লিখে আস্তে আস্তে ফাল্গুন মাস পড়ে গেল। শেষ চিঠিতে অঞ্জন লিখেছিল, ভালোই হলো, ফাল্গুন মাসটা এখানে থাকলে বুঝবি যে পলাশপুর নামের সার্থকতা। শুনেছি তখন নাকি পাহাড়ে বনে যেন আগুন লেগে যায়। তাছাড়া ফাল্গুন মাসে সর্দার দেশে যাবে, সুতরাং কদিন কাজ বন্ধ রেখে ছুটি করে নিয়ে আমিও তোদের সঙ্গে বেরিয়ে পড়ব। সেই সময়েই সেই রহস্য উদ্ঘাটন করা যাবে। বেশ কিছুক্ষণ ধরে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছিল। ঘুম জড়ানো গলায় সৌমিত্র জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পরে আবার দরজায় ধাক্কা। শান্তনুকে উঠতে দেখে মনোজ শুয়ে শুয়ে বলল, ফস করে দরজা খুলিস না, যদি পাগলা সাহেবের ভূত এসে থাকে। ওসব ভূত প্রেতকে আমি গ্রাহ্য করি না।
বলেই শান্তনু একটা ডান্ডা বাগিয়ে ধরে দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে কালো কুকুরটা ঘরে ঢুকে এসে ল্যাজ নাড়তে লাগলো। ওরে কেলো, তুই ভোর না হতে আমাদের ঘুম ভাঙাতে এসেছি? অঞ্জন কোথায়? রাত্রিরে তুই কোথায় ছিলি? ল্যাজ নেড়ে নেড়ে কেলো বলল, ভুক ভুক ভুক। বাইরে ততক্ষণে ভোরের আলো ফুটেছে। শালবনে নাম না জানা পাখি ডাকছে, এখান থেকেও শোনা যাচ্ছে। তাড়াতাড়ি সবাই স্টোভ জেলে চা করলো, আবার ডিম রুটি কলাই পেট ভরে খেয়ে নিল। কেলেও প্রসাদ থেকে বঞ্চিত হলো না। সবশেষে বড় একখণ্ড রুটি দিতেই কেলো আগের দিনের মতন রুটি মুখে দৌড়ে পালালো। দেখ দেখ, কেলো কোথায় গেল? কিন্তু জুতো পরে বেরোতে বেরোতে সে অনেক দূরে চলে গেছে। দূর থেকে দেখা গেল একটা বড় পোড়ো বাংলো, তার আশেপাশে ঝোপঝাড়। তার ভিতরে কুকুরটা ঢুকে অদৃশ্য হয়ে গেল। ওটাই নিশ্চয়ই সেই বার্লো সাহেবের বাংলো, যার কথা অঞ্জন অমন রহস্য করে লিখেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখল, কিন্তু অঞ্জনের জন্য একটা দারুণ উদ্বেগের জন্য তেমন উপভোগ করতে পারল না। শান্তনু বলল, আমার মনে হয় ওই পোড়ো বাড়ির মধ্যেই অঞ্জনের নিরুদ্দেশ হওয়ার রহস্য খুঁজে পাওয়া যাবে। সৌমিত্র বলল, ওই বাংলোটা আমাদের তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে, কিন্তু তার আগে গ্রামে গিয়ে অঞ্জনের বিষয়ে অনুসন্ধান করে দেখা দরকার। সমস্ত সকাল স্টেশনে আর গ্রামে ঘুরে বহুজনকে প্রশ্ন করে ছেলেরা কিছু সংবাদ, কিছু রসদ আর অনেকখানি দুশ্চিন্তা সংগ্রহ করে যখন বাংলোয় ফিরল, তখন বেলা প্রায় 11টা। বোঝা গেল অঞ্জনকে সবাই চিনত, কিন্তু সে কারো অন্তরঙ্গ ছিল না। তার বন্ধুরা আসবে সে কথা সবাই জানত। অঞ্জনকে খাটিয়া ভাড়া করতে, খাবার দাবার কিনতে দেখেছে অনেকেই। কাল বিকেলে কি অঞ্জন স্টেশনে এসেছিল? এই প্রশ্নের সদুত্তর কিন্তু দিতে পারল না কেউই। বার্লো সাহেবের বাংলোর ইতিহাস শোনালো অনেকেই। বহু বছর আগে ওই বাংলোটা তৈরি করেছিল এক খামখেয়ালি সাহেব, মিস্টার বার্লো। তখন ওই সব এলাকায় আরও অনেক শালবন ছিল। বড় বাঘ না হোক, হায়না, চিতা আর নেকড়ে হামেশাই দেখা যেত। বসন্তকালে মহুয়া খাবার লোভে ভাল্লুক আসত। দিনের বেলাও দল বেঁধে ছাড়া ওদিকে যেতে ভয় পেত লোকে, কিন্তু সাহেব দিব্যি একা একা সারাদিন পাহাড়ে বনে আর রুমনি নদীর ধারে ধারে হ্যাট কোট পরে ঘুরে বেড়াতো। এসব কত বছর আগেকার কথা। জিজ্ঞেস করতে সবাই বলল যে তারা কেউ বার্লো সাহেবকে দেখেনি, কেউ নিজের দাদামশাই, কেউ বা ঠাকুর দাদার কাছে গল্প শুনেছে। শুনে শুনে বার্লো সাহেবের নানা গল্প তাদের চোখে দেখা ঘটনার মতো সত্যি হয়ে উঠেছে। তারপর সাহেব একদিন বুড়ো হয়ে গেল। তখন বার্লো সাহেব তার ছেলেকে কাজে লাগালো, কিন্তু তাকেও সে ঝগড়ু বলে ডাকত। গ্রামের লোকে বলতো দ্বিতীয় ঝগড়ু। যত বুড়ো হতে লাগলো সাহেব ততই খামখেয়ালি হয়ে পড়ল। লোকে বলতে শুরু করলো পাগলা সাহেব। অবশেষে কোনো একদিন যখন পাগলা সাহেব মরে গেল, তখনও তার দেশের লোক কেউ তার কাছে এলো না। দ্বিতীয় সাহেব কোনো মতে বাংলোর কাছেই তাকে কবর দিল। সেই থেকেই বাংলোটা খালি পড়ে আছে। লোকে বলে যে উপযুক্ত সৎকার না হওয়ার জন্যেই হয়তো পাগলা সাহেবের ভূত এখনো সেখানে ঘুরে বেড়ায়। মাঝরাতে হাহা হাসি দূর থেকে শুনেছে, আর জ্যোৎস্না রাতে তার হ্যাট কোট পরা মূর্তি দূর থেকে দেখেছে কোনো কোনো দুঃসাহসী যুবক, কিন্তু কাছে যাওয়ার সাহস ছিল না কারো। ক্রমেই দ্বিতীয় সাহেবও বুড়ো হয়ে মরল। তাদেরই বাড়ির একটি খামখেয়ালি ছোকরা তারপর বার্লো সাহেবের বাংলোর বারান্দায় বাসা বেঁধেছিল। নিজের নাম বলতো ঝগড়ু। লোকে বলতো তৃতীয় সাহেব। তার যে কি হলো কেউ জানে না, কিন্তু কিছুদিন হলো আরেক ব্যক্তি নিজেকে ওই নামেই পরিচয় দেয়। কেউ বলে সে তৃতীয় সাহেবের পালিত ছেলে, কেউ বা বলে এমনিই পরিচিত লোক। এর মাথাটা রীতিমতো খারাপ, কোথায় কেউ জানে না।
মধ্যে মধ্যে গ্রামে এসে ভিক্ষে করে, আবার ডুব মারে। লোকে তাকে বলে চতুর্থ সাহেব। বার্লো সাহেবের কথা জিজ্ঞেস করলে সে কখনো সেলাম ঠুকে বলে সাহেব স্বর্গে গেছে, আবার কখনো বার্লো সাহেবের জন্য খানা বানাতে হবে গুড গুড বলে বিচিত্র ভঙ্গিতে নাচে। ছোট বাংলোটা বানিয়েছিল এক টিম্বার কোম্পানি, কিন্তু ভূতের ভয়ে কেউ সেখানে থাকতো না বলেই এতদিন সেটা খালিই পড়েছিল। এখন তাদের নতুন কর্মচারী অঞ্জন এসে সেটাই দখল করেছে। বৃদ্ধ স্টেশন মাস্টারটি আক্ষেপ করে মাথা নেড়ে বললেন, বহু বছর পড়েছিল মশাই, আর আপনাদের বন্ধুর কিনা সেই বাংলোই ভাড়া নেওয়া চাই। আমি পই পই করে বারণ করলাম, কিন্তু সে গোয়ার গোবিন্দ ছোকরা কি শুনল? গ্রামের মধ্যে থাকলে তবু দিনান্তে একটা বাঙালির মুখ দেখতাম, এখন খুঁজে দেখুন। ভারাক্রান্ত মনে ছেলেরা ফিরে চলল। রুমনি নদী পার হয়ে বাংলোর দিকে তাকিয়ে পার্থ বলল, বারান্দায় কারা বসে আছে? কাছে যেতে দেখা গেল বিচিত্র বর্ণের ছেঁড়া শার্ট ও সবুজ লুঙ্গি পরা একটা লোক কেলোর গলা জড়িয়ে ধরে বসে আছে, তার নিজের গলায় ও মাথায় আর কেলোর গলায় রং বেরঙের বুনো ফুলের মালা। দূর থেকে ছেলেদের দেখেই লোকটি বলে উঠল, এসে গেছে, গুড গুড, ইয়েস, নো, ভেরি গুড। ওই নিশ্চয়ই সেই পাগল চতুর্থ ঝগড়ু, চল ওকেই জিজ্ঞেস করা যাক। ছেলেরা কাছে আসতেই ঝগড়ু এক গাল হেসে বলল, খাবার এনেছো? গুড গুড। ঝগড়ু খাবে আনন্দে সে হেলে দুলে নাচতে শুরু করে দিল। হ্যাঁ হ্যাঁ, খাবে বই কি, কিন্তু ঝগড়ু ভাই, আমাকে যে কটা কথার জবাব দিতে হবে আগে, পারবে তো? হ্যাঁ, কেন পারবো না, আমি তো সব কিছু জানি। বলো তো, অঞ্জন কোথায় গেছে? আমি অঞ্জন বাবুকে জানি, সেই গাছ কাটা বাঙালি বাবু। বার্লো সাহেবকে জানি, সেই যে পাগলা সাহেব নদীর ধারে হিরে মুক্তো খুঁজে বেড়ায়। চেনো তো অঞ্জনকে? এখন বলো তো দেখি, সে কোথায় গেছে? সে তো স্বর্গে গেছে বলেই পাগল একটা সেলাম ঠুকলো। ওদের বুকের ভিতরটা ধক করে উঠল। অঞ্জন স্বর্গে গেছে? না না, সে তো গাছ কাটা বাঙালি বাবু। সাহেব স্বর্গে গেছে, কিন্তু রোজ নদীর ধারে হিরে মুক্ত খোঁজে। হাজার জেরা করেও পাগলার কাছ থেকে এর চাইতে বেশি কিছু তথ্য সংগ্রহ করা গেল না। একটা শাল পাতায় তাকে ভাত দিয়ে ছেলেরা নিজেরা খেয়ে নিল। কেলো কিন্তু ভাত খেয়ে সন্তুষ্ট নয়, কেবল একটু একটু লেজ নাড়ে আর ওদের মুখের দিকে তাকিয়ে কুই কুই করে আবেদন জানায়। হাসতে হাসতে মনোজ বলল, নিজে খেয়ে এখন স্ত্রী পুত্রের জন্য খাবার চাইছে। বড় একখণ্ড রুটি ছুঁড়ে দিতেই সত্যি কেলো না খেয়ে মুখে নিয়ে তীর বেগে পোড়ো বাড়ির দিকে ছুটে চলে গেল। এইবার চল, আমরাও পোড়ো বাড়িতে অনুসন্ধান চালাই। আমার দৃঢ় বিশ্বাস যে ওই বাড়িতেই মূল রহস্যের চাবিকাঠি পাব। সৌমিত্র বলল, কিন্তু বড় জটিল রহস্য ভাই, আগে মনে মনে একটু ভালো করে সব ব্যাপারটা বুঝে নেওয়া দরকার। সবাই বলতে লাগলো, আর পার্থ কাগজ কলম নিয়ে সব লিখতে লাগলো। প্রথমত, অঞ্জন নিজেই লিখেছিল যে এখানে একটা কিছু দারুণ রহস্য আছে, সবাই মিলে তার সমাধান করতে হবে। দ্বিতীয়ত, অঞ্জন আমাদের স্টেশনে আনতে যাবে বলেছিল, তা তো যায়নি, উপরন্তু কাল থেকে তার বাড়িতে বসে আছি, এখন পর্যন্ত তার পাত্তা নেই। তৃতীয়ত, আমরা এই বাড়ির কাছাকাছি আসবার পর থেকে কয়েকবার একটা বিদঘুটে হাসির শব্দ শুনেছি। লিখে দে, গ্রামের লোকে বলে যে ওটা ভূতের হাসি। না না, আমরা প্রথম থেকেই ভূত টুত কিছু ধরে নেব না, বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে অনুসন্ধান চালাবো। তাহলে লেখ যে সেই ঢ্যাঙা লোকটার দারুণ ভয়। শুধু ঢ্যাঙা কেন, অনেকের মনেই তো দারুণ ভূতের ভয়। বেশ, তাহলে লিখলাম যে গ্রামের সকলের মতে বার্লো সাহেবের পোড়ো বাড়িটা ভূতের বাড়ি। চতুর্থত, তারপর লেখ যে কেলো রুটি না খেয়ে মুখে করে ওই বাড়িটাতে নিয়ে যায়। কেন যায়? ভূতে কি রুটি খায়? যা যা, এর মধ্যে কোনো রহস্যই নেই। খুঁজে দেখিস ওই পোড়ো বাড়িটাতে কেলোর 1.5 গন্ডা পুত্রকন্যা আছে। তাহলে লেখ পঞ্চমত, ঝগড়ু বলেছে যে বার্লো সাহেবের নদীর ধারে আর শালবনে হিরে মুক্তো খোঁজে। পাগলে কি না কয়, এটাও লিখলাম না, বলল পার্থ।
অন্যরা যতক্ষণ রহস্যের তালিকা তৈরি করছিল, সৌমিত্র অঞ্জনের টেবিল, বিছানা, বাক্স ঘেঁটে দেখছিল কোথাও কোনো সূত্র পাওয়া যায় কি না। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, এই তো, এটাই এতক্ষণ খুঁজছিলাম। কী রে, কী ব্যাপার? অঞ্জনের ডায়েরি, মনে নেই তার ডায়েরি লেখার বাতিকের কথা? সব কথাই লিখে রাখা চাই। একটা বাঁধানো লাল খাতা, প্রথম পৃষ্ঠায় নিজের নাম, ঠিকানা আর 1976 লেখা। দ্বিতীয় পৃষ্ঠা থেকে দিনলিপি শুরু হয়েছে। যা যা ঘটেছে সবই অঞ্জন তারিখ দিয়ে পরপর লিখে গেছে। তার নতুন বাড়িতে আসা, বুড়ো স্টেশন মাস্টার আর গ্রামের অন্যান্য লোকেরা ভয় দেখানো, পাগলা সাহেবের হাসি শোনা, পাগলা ঝগড়ুর সঙ্গে পরিচয়, কেলোকে সংগ্রহ করা, সবই লিখে গেছে পরপর। বন্ধুদের আসার কথাও লিখতে ভোলেনি। সবাই আগ্রহের সঙ্গে অঞ্জনের ডায়েরি পড়তে লাগলো, যদি তার মধ্যে কোনো রকম সূত্র আবিষ্কার করা যায়। দূর থেকে পাগলা সাহেবের ভূতকেও দেখেছিল সে, কিন্তু ভয় পায়নি। বরঞ্চ কেমন যেন একটা অদম্য আকর্ষণ বোধ করেছিল সেই পোড়ো বাড়ির রহস্য সমাধান করার জন্য। শীতের রাতে বারবার ভূতের হাসি শুনে বাইরে বেরোনোর জন্য জ্বর এসে গেছিল অঞ্জনের। সেই জ্বরের ঘোরে সে কি স্বপ্ন দেখেছিল, নাকি সেটা অসুস্থ মনের বিকার, না সত্যিই কোনো সাহেব তাকে দেখা দিয়েছিল? অঞ্জন লিখেছে যে সেই ছায়ামূর্তি তাকে বারবার পোড়ো বাড়িতে ডেকেছে। হিরে জহরতের কথা সে কি বলেছিল? ভালো করে বোঝা গেল না। শেষ লেখাটা 16ই ফেব্রুয়ারি। আজই ওরা আসবে। যদিও আমার শরীরটা এখনো সারেনি, তবু স্টেশনে যেতেই হবে, নইলে নতুন জায়গায় পথ চিনে আসতে ওদের কষ্ট হবে। ওদের সঙ্গে নিয়ে কাল সকালেই পুরো বাড়িটায় তন্ন তন্ন করে খুঁজে দেখব সত্যি কোনো রহস্য আছে কিনা সেখানে। কিন্তু আজকেই যে একবার ঘুরে দেখে আসতে ইচ্ছা করছে, যাব না কি? এরপরে আর কোনো কথা লেখা ছিল না। ডায়েরিটা যেন হঠাৎই শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। হয়তো 16র পর আরও কিছু লিখবে ভেবেছিল, তাই সেদিনের লেখাটা কেমন যেন খাপছাড়া, অসম্পূর্ণ লাগছে। চিন্তিতভাবে পার্থ বলল, এও তো এক রহস্য। কালই লিখছে অঞ্জন আমাদের আনতে স্টেশনে যাবে, কিন্তু গেল না কেন? তার চেয়ে বড় রহস্য, সে কোথায় গেল? শান্তনু হঠাৎ লাফিয়ে উঠে জুতো পরে নিল। রহস্য কী রে? নিশ্চয়ই সে অসুস্থ শরীরেই পোড়ো বাড়িতে গিয়েছিল, বেশি দুর্বল হয়ে পড়ার জন্য ফিরতে পারেনি। 24 ঘন্টা হতে চলল। জলদি চল, এখনই তাকে ফিরিয়ে আনতে হবে। ব্যস্তভাবে সবাই তাড়াতাড়ি পোড়ো বাড়ির দিকে চলল। কোনো রাস্তা ছিল না। পাহাড়ের ঢালু গা বেয়ে পায়ে চলার পথের মতো ছিল একটা রাস্তা। জায়গায় জায়গায় ঝোপ আর ঝাউ গাছ, কোথাও কোথাও কালো কালো পাথরের স্তূপ। পোড়ো বাড়িতে ঢোকাটা কিন্তু সহজ হলো না। সমস্ত দরজা জানালা শক্ত করে বন্ধ, ঠেলাঠেলিতেও খুলতে চায় না। সবকটা দরজায় ভিতর থেকে বন্ধ হতে পারে কি করে? হয়তো আসলে বন্ধ নয়, বহু বছর না খোলার জন্য এঁটে গেছে। তাহলে অঞ্জন ভিতরে ঢুকলো কি করে? বাড়ির চারিদিকে ঘুরে দেখেও সমস্যার সমাধান হলো না। পিছন দিকে ঝোপঝাড়, খানাখন্দ, বেশি 2-3টে নালার মতো বাড়ির কাছ পর্যন্ত এসেছে। মনে হয় বর্ষার সময় সব জল গিয়ে নদীতে পড়ে, ওই সব নালা দিয়েই। বহু কষ্টে বাড়ির পিছনে গিয়ে মনে হলো একটা জানলা খুব নড়বড়ে। গায়ের জোরে 4 বন্ধু ধাক্কা মারতেই একটি পাল্লা ভেঙে গেল। শান্তনু খামচে খামচে সেই জানালা দিয়ে ঢুকে পাশের ছোট ঘরটার দরজা খুলে দিল। সবাই বাড়ির ভিতরে ঢুকলো। ওরা ধরে নিয়েছিল যে অঞ্জন বাংলোর মধ্যেই কোথায় শুয়ে আছে, তাই তার নাম ধরে ডাকতে ডাকতে ঘর ও ঘর ঘুরতে লাগলো। কিন্তু কোথায় অঞ্জন? সবকটা ঘরই খালি পড়ে আছে। ঘরের সংখ্যা খুব বেশি নয়। মাঝখানে একটা খুব বড় আর ধুলোয় ভরা, পোকায় কাটা, জীর্ণ অবস্থা সমস্ত কিছুর। একপাশের ঘরে মস্ত বড় একটা খাট, একসময় বিছানা পাতা ছিল, এখন পোকায় কেটে আর ধুলোয় মিশে সব ধুলো হয়ে গেছে। কিন্তু খাটের কাঠামোটা মোটামুটি ঠিক আছে। অন্যদিকের ঘরে ভাঙাচোরা আসবাব, বাক্স, কোদাল, খন্তা, অন্যান্য যন্ত্রপাতি, ভাঙা শিশি বোতল, সব আবর্জনার স্তূপ হয়ে আছে। বাড়ির পিছনের দিকে 3-4টে ঘর, বোধহয় বাথরুম ছিল।
একটা হয়তো ভাড়ার ঘর ছিল। দেয়াল জোড়া তাকে তখনও কিছু বাসন, টিন, বোতল সাজানো, কিন্তু সে ঘরের কাঠের মেঝে এমনই জীর্ণ যে পা দিলেই খচমচ করে উঠল। সুতরাং ঘরে ঢোকা আর গেল না। বহুক্ষণ ধরে সবকটা ঘর খুঁজে খাটের তলায়, আলমারির পিছনে পর্যন্ত দেখেও অঞ্জনের কোনো খোঁজ যখন পাওয়া গেল না, তখন হতাশ হয়ে চার বন্ধু পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এলো। অনেক ধাক্কাধাক্কি করে সামনের একটি দরজা খুলে বেরোলো তারা। তখন ডিংলা পাহাড়ের পিছনে সূর্য অস্ত গেছে। পূর্ব দিকে ঢেউ খেলানো মাঠ, ধান ক্ষেত, পলাশপুর গ্রাম সব ছাড়িয়ে দিগন্তে মস্ত বড় চাঁদ উঠেছে। রুমনি নদীর জলে পড়েছে একদিকে গোধূলির রক্তিম আভা, অন্যদিকে চাঁদের আলো। আহা, কি সুন্দর! সাধে কি অঞ্জন এই জায়গা ছেড়ে গ্রামে যেতে চায়নি? দরজা খুলে ছেলেরা ঢুকে পড়ল। শান্তনু বলল, কেমন আছো ঝগড়ু ভাই? সাহেবের সঙ্গে দেখা হয় আজকাল? হ্যাঁ হ্যাঁ, সাহেবের সঙ্গে দেখা হয়। সাহেব হিরে মুক্ত খোঁজে। তোমরা এখানে এসেছো কেন? সাহেব দেখতে পেলে রাগ করবে। আমাকে চা খেতে দেবে তো? গুড গুড, খাওয়াবো বই কি, আমাদের সঙ্গে চলো। পাগলা সাহেবের ভূতের রহস্যের তো এইভাবে সমাধান হলো। কিন্তু তবু অঞ্জনের কোনো খবর না পেয়ে সকলের মন খারাপ। শান্তনু হঠাৎ বলল, উফ, পেটে যে আগুন জ্বলছে। আজ তো ভোর থেকে কিছুই খাইনি। এবার কিছু রসদ না পেলে আর মাথায় কিছু ঢুকবে না। ধীরে ধীরে সবাই বাংলোয় ফিরল। চা তৈরি হলো। হাতে হাতে ডিম, রুটি, কলা খাওয়া হলো। ঝগড়ুও সব কিছুর ভাগ পেল। হঠাৎ কেলও এসে হাজির হয়ে ল্যাজ নাড়তে লাগলো। দেখেছিস, ঠিক খাবার গন্ধ পেয়ে এসে গেছে। আজ যেন কেলোর কেমন বিজয়ীর মতন গর্বিত ভাব। একবার এর কাছে গিয়ে একবার ওর কাছে গিয়ে ল্যাজ নাড়ছে। আরে, কাল তোর গলায় ফুলের মালা ছিল, আজ দেখি রুমাল বাঁধা কেলো। কে দিয়েছে, ঝগড়ু নাকি? হঠাৎ সৌমিত্র উত্তেজিত হয়ে কেলোকে জাপটে ধরে রুমালটা খুলে নিয়ে চিৎকার করে উঠল, যা ভেবেছি ঠিক তাই, অঞ্জনের রুমাল। দেখ, এই কোণে নাম লেখা রয়েছে। উত্তেজিত হয়ে সবাই কেলোকে প্রশ্ন করতে লাগলো, অঞ্জন কোথায়? কেলো এই প্রশ্নের উত্তরে বলল, ভুক ভুক। সৌমিত্র মাথা ঠান্ডা রেখে এক বান্ডিল দড়ির একটা প্রান্ত তার গলায় বেঁধে দিল, তার সব আপত্তি অগ্রাহ্য করে। সমস্ত বড় একটা রুটির টুকরো দিতেই কেলো যেই পোড়ো বাড়ির দিকে ছুটল, তখনই তার পিছন পিছন ছুটল শান্তনু দড়ির অপর প্রান্ত ধরে, আর তারপরে বাকি সকলে। কেলো কিন্তু পোড়ো বাড়িতে ঢুকবার কোনো চেষ্টাই করল না। পাশ কাটিয়ে ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে পিছন দিকে ছুটল। কাঁটার খোঁচা অগ্রাহ্য করে শান্তনুও ছুটল কেলোর পিছন পিছন। কেলো গিয়ে একটা নালায় নামলো, সঙ্গে সঙ্গে ছেলেরাও নামলো সেই নালায়। এটা কি ব্যাপার, বাড়ির ভেতরে ঢোকার টানেল নাকি? ততক্ষণে কেলো ঝোপের পিছনে একটা ছোট্ট ভাঙা দরজার তলা দিয়ে চ্যাপ্টা হয়ে ঢুকে গেছে। এবার অবশ্য শান্তনু তার পিছন পিছন ঢুকতে পারল না। শাবল দিয়ে দরজায় ঘা মারতে লাগলো। পার্থ বলল, বিলেতে যেমন থাকে শুনেছি, সেই রকম একটা সেলার জাতীয় গুদামের বাইরের দরজা এটা। জীর্ণ দরজাটা ভেঙে পড়তে এই গুদামের ভিতরটা দেখা গেল। একটা মই উঠেছে ওপর দিকে, ঠিক তার নিচে আধশোয়া অবস্থায় আবর্জনার মধ্যে কে? অঞ্জন না? চেহারাটা অত্যন্ত দুর্বল, শীর্ণ আর মলিন, কিন্তু নিঃসন্দেহে অঞ্জন। তার বাঁ হাতে রুটির টুকরোটা ধরিয়ে দিয়ে কেলো যেন গর্ব ভরে হাসছিল। ডান হাত প্রসারিত করে মৃদুস্বরে অঞ্জন বলল, তোরা এসেছিস, জানতাম আসবি, বলেই সে জ্ঞান হারালো। পাঁজাকোলা করে বাড়ি নিয়ে গিয়ে মুখে চোখে জল দিয়ে গরম চা খাইয়ে অঞ্জনকে কিছুটা সুস্থ করে তোলা হলো। তারপর সে একটু দুধ রুটি খেয়ে এমনি ঘুমোলো যে সন্ধ্যের আগে তার ঘুমই ভাঙল না। তাকে ফিরে পেয়েই সকলে খুশি, প্রশ্নও করল না কেউ। সকলে খুব ক্লান্ত ছিল। দারুণ উদ্বেগে কেটেছে প্রায় 2 দিন। রাত্রে ঘুম হয়নি ভালো করে। অঞ্জন ফিরে আসতে এখন সবাই মনের আনন্দে খেয়ে দিয়ে দিবানিদ্রা দিল। সন্ধেবেলা 5 বন্ধু মিলে বহুদিন পরে আবার চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা জমালো।
আজশোয়া অঞ্জনকে রোগা আর বিবর্ণ দেখলেও সে যে এখন অনেকটা সুস্থ তার হাসি দেখেই বোঝা যাচ্ছে। তাকে ফিরে পেয়ে বন্ধুদের আনন্দের সীমা নেই। তারা প্রাণ ভরে হইচই শুরু করলো। মনোজ বলল, বেশ একখানা খেল দেখালি বাবা, আমরা তো একটু হলেই হার্ট ফেল করেছিলাম। পার্থ যোগ করল, আরে হার্ট তো সবসময়ই ফেল করতেই চায়, আমাদের মতন সুস্থ হৃদযন্ত্রের মানুষদেরই চক্ষু চড়ক গাছ। কিন্তু তোর ব্যাপারটা কি তো? জিজ্ঞেস করল সৌমিত্র। ডায়েরিতে লিখেছিস পোড়ো বাড়িতে একবার ঘুরে আসতে চাস, কিন্তু বাড়ির তলার গুদামে কেন ঢুকলি? কি করেই বা? বাইরে থেকে ঘুরে দেখারই ইচ্ছে নিয়ে গেলাম। জানালা অর্ধেক খোলা দেখে ঢুকলাম ভাড়ার ঘরে। মেঝেতে সেলারের ট্র্যাপ ডোর দেখে আর লোভ সামলাতে পারলাম না। তখন কি জানি যে নিচে পড়ে পা মোচকে আটকে পড়ব। আশ্চর্য, আমরা তো ভাড়ার ঘরে ট্র্যাপডোরের অস্তিত্ব বুঝলাম না। তারপর হঠাৎ কেলো আমার হাত চাটতে লাগলো, বাইরে চলে গেল। রুটি নিয়ে এসে আমায় দিল। খিদের চোটে তাই খেয়ে নিলাম। অনুমানে বুঝলাম তোরা এসেছিস। তোদের সারা শব্দও পেলাম পরে, কিন্তু বুঝলাম যে আমার ক্ষীণ কণ্ঠের ডাক তোরা কিছুতেই শুনতে পাবি না। কেলোর গলায় রুমাল বাঁধার আইডিয়াটা কিন্তু চমৎকার। মৃদু হেসে অঞ্জন বলল, কি করব, কাগজ পেন্সিল নেই, তোদের খবর দেব কি করে? তার আগেই ঝগড়ুর রহস্য বুঝে ফেলেছি। শান্তনু বলল, আমি ভেবেছিলাম ভূতটা আসলে কোনো দুষ্টু লোক, তার মাথা ভাঙবার জন্য আমার হাত নিষ্পিস করছিল। সৌমিত্র প্রশ্ন করল, পাগলা সাহেবের ভূত সেজে ঝগড়ুর কি লাভ? আরে পাগল কি সব কাজই লাভের জন্য করে? কিন্তু অদ্ভুত কথাবার্তায়ও কি সবই পাগলের প্রলাপ? কোনো কিছু মানে নেই, হিরে মুক্ত টুক্ত, কি ব্যাপার? অঞ্জন কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, এসব আমার জ্বরের বিকার না স্বপ্ন কিংবা অসুস্থ অবস্থায় কল্পনা কিছুই জানি না, কিন্তু কেবলই মনে হতো যে রাত্রে হ্যাট কোট পরা কে যেন মাথার কাছে এসে ডাকত। মনে হতো সেই যেন আমাকে কেবলই পোড়ো বাড়িতে যেতে বলতো। এখন তো প্রমাণ হয়ে গেছে যে পাগলা ঝগড়ুই হ্যাটকোট পরে বার্লো সাহেবের ভূত সেজে হা হা করে হেসে বেড়াতো। হতে পারে ঝগড়ুই আসতো, কিন্তু যেই হোক, সে আমাকে বলেছিল কোনো জানালা খোলা আছে, কোন ঘরের তলায় ট্র্যাপডোর আছে, আর গুদামের কোনখানে বার্লো সাহেবের সংগ্রহ করা সব হিরে জহরত লুকানো আছে, সব খুঁজে বার করতে বলতো। কি বললি? এই বার্লো সাহেবের সঞ্চিত হিরে মুক্ত পেয়েছিস? এ যে একেবারে রোমাঞ্চকর উপন্যাস। পেলাম আর কোথায়, সেলারে ঢোকার মুখেই তো প্রপাত ধরনী তল। তোরা উদ্ধার না করলে এতক্ষণে মরেছিলাম। বাধা দিয়ে শান্তনু বলল, সবচেয়ে বেশি কৃতিত্ব কেলোর। হিরে মুক্ত পেলে ওকে হীরের কলার বানিয়ে দিস। সত্যিই কি বার্লো সাহেব হিরে জহরত খুঁজে বেড়াতো? কিছু কি সত্যিই সেই গুদামে লুকিয়ে রেখেছিল? পাগলের প্রলাপে কান দিস। কেবলমাত্র পাগলা ঝগড়ুর কথায় তো নয়, গ্রামশুদ্ধ সকলের ঠাকুরদা দাদামশাই যে বলে গেছে বার্লো সাহেব পাহাড়ে আর নদীর জলে কি যেন খুঁজত। তাহলে চল আমরাও খুঁজে দেখি। অঞ্জন একটু ভালো হোক। অঞ্জন একটু সুস্থ হওয়া মাত্র 5 বন্ধু সেলারের ভাঙা দরজা দিয়ে ঢুকে আবর্জনার স্তূপের তলায় মাটি খুঁড়ে 3টে ছোট্ট ছোট্ট তামার মুখ ঢাকা দেওয়া কলসি খুঁজে পেল। ওরে বাবা, কি যে সাংঘাতিক ভারী অতটুকু কলসিগুলো! হবে না কেন? বাড়ি নিয়ে এসে ঢাকনা খুলে ওরা দেখল যে কলসি ঠাসা ছোট্ট ছোট্ট পাথর আর নুড়ি। কতকগুলো পাথর খুব ঝকঝকে কাচের মতন, কিন্তু নুড়িগুলো যেন ম্যাড় মেরে। সত্যি সত্যি হিরে জহরত নাকি? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো পার্থ। মনোজ হেসে উঠল, খেপেছিস নাকি? শালবনে মুক্ত ছড়ানো ছিল বুঝি? জিওলজির ছাত্র সৌমিত্র কিন্তু এতক্ষণ খুব মন দিয়ে পাথরগুলো নেড়ে চেড়ে পরীক্ষা করছিল। এবার বলল, ব্যাপারটা আজগুবি মনে করছিস তা কিন্তু নয়। দাক্ষিণাত্য মালভূমির পূর্ব দিকে
একেবারে উড়িষ্যা ছোটনাগপুর পর্যন্ত অনেক নদীর বালিতে আগে ছোট্ট ছোট্ট সোনা আর হীরের টুকরো পাওয়া যেত। ওটা তো ঐতিহাসিক সত্য, তাও জানিস না? আর এসব পাহাড়ে স্ফটিক অথবা রক ক্রিস্টাল তো এখনও পাওয়া যায়। এই ঝকঝকে পাথরগুলো সম্ভবত স্ফটিক। আর এই ম্যাড়মেড়ে নুড়িগুলো যাকে এত অবহেলা করছিস, সেগুলো বোধ হয় হীরেই। ছেলেরা তো হতবাক। চোখ গোল গোল করে শান্তনু বলল, তাহলে পলাশপুরের কাছাকাছি মাটির তলায় হীরে আছে? চল না, এই ছুটিতে আমরা দ্বিতীয় গোলকুণ্ডা আবিষ্কার করি। সকলে হেসে উঠল। সৌমিত্র বলল, হীরের খনি আবিষ্কার করা অত সহজ নয় ভাই, তবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খবর তো দিতেই হবে। আর খবর পেলে নিশ্চয়ই তারা অনুসন্ধান চালাবে। আর এইগুলো খুঁজে পাওয়ার জন্য আমরা কি পুরস্কার পাবো? তাও নিশ্চয়ই পাবো। আবিষ্কারের কৃতিত্ব দাবি করবার জন্য বার্লো সাহেব যখন উপস্থিত নেই, আমাদেরই প্রাপ্য সেই গৌরব। কেলোর কথা ভুলিস না, আর চতুর্থ ঝগড়ুর কথা। তার নাম করতে না করতেই হঠাৎ পাগলা ঝগড়ুর সেই হাহা হাসির শব্দ শোনা গেল। এবার কোট প্যান্ট পরেই পাগলা ঝগড়ু তাদের সামনে এসে হাজির। ও কি, ওগুলো কি? সাহেবের হিরেগুলো পেয়েছো? ইয়েস, নো, ভেরি গুড বলেই সে একটা লম্বা সেলাম ঠুকে হেলে দুলে চলে গেল। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।